সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা ইরানের উপরে অর্থনৈতিক চরম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। আজকে থেকে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। এর জবাবে ইরানের জাতীয় সংসদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার সবচেয়ে উত্তম জবাব, বেস্ট অ্যান্সার হবে, বেস্ট রেসপন্স হবে এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। তার মানে তিনি আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছেন, আমেরিকা এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে নতুন করে ইসরায়েল এবং তুরস্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা গেছে, যে সমস্ত জায়গায় এর আগে কখনো তুরস্ক যুদ্ধ জাহাজের উপস্থিতি ঘটায়নি, যুদ্ধ জাহাজ নেয়নি কখনো। ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েলের গণমাধ্যমের খবর এটি। এর মানে দাঁড়াচ্ছে ভেতরে ভেতরে কিন্তু তুরস্ক সম্ভবত ভালো একটা ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এপাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে এসেছেন। গতকাল সিরিয়ায় তুর্কি অবস্থানে হামলার পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে আসলেন। পাকিস্তান কিন্তু মক্কা চুক্তির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তার মানে ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে। এরপরে আমি দুপুরবেলার ভিডিওতে যে বক্তব্য দেইনি, আমি বলেছিলাম রাতের বেলায় বলবো, সেই বিষয়টিও এখন আলোচনা করব। সেটা হচ্ছে এই যে মক্কা চুক্তির অধীনে যে জোট গঠন হলো তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এই জোট যদি ইসরায়েল বিরোধী জোট না হয় তাহলে ধরে নিতে হবে এই জোট কার্যত একটা সময় ইরান বিরোধী জোটে পরিণত হবে। যদি ইরান বিরোধী জোটে পরিণত হয় তাহলে কি সর্বনাশ হবে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলি, আমি দুপুরের ভিডিওতে বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একদম কিয়ামত নাজিল করে দেবেন, এইরকম একটা ব্যাপার। তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে কি? তিনি বলেছেন যে একদম এমনভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে যে পৃথিবীর কোনো দেশ একটি লেনদেন বাণিজ্য করতে পারবে না ইরানের সাথে। যদি করে তাহলে তার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নেবে এবং নিষেধাজ্ঞা দেবে। তার মানে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইরান। এটা হলো আমেরিকার টার্গেট। এর জবাবে ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্য, তিনি হচ্ছেন ইব্রাহিম রেজাই। তিনি বলেছেন আমেরিকার এই ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার সবচেয়ে বড় জবাব হবে ইরানের পক্ষ থেকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে। যদি ইরান নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে সবচেয়ে বড় জবাব হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এনপিটি থেকে যদি ইরান চলে যায় তাহলে জবাবটা কি? কি জবাব হবে? কি করবে? কি হবে? হবে এই যে আমেরিকা, যে ইসরায়েল বা যে পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু শক্তি নিয়ে এত চিন্তিত, এত উদ্বিগ্ন, এত ভীত সন্ত্রস্ত, কিন্তু ইরান একটা জায়গায় আটকা। ইরান এনপিটিতে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বৈধভাবে পরমাণু বোমা বানাতে পারবে না এবং তার এই পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করতে পারবে না। যখনই এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে, বলবে যে আমরা এনপিটি থেকে নেই, আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম, আমরা এই চুক্তির আওতায় আর নেই, তখন তাদের সামনে কিন্তু আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ যে চুক্তিটা, এই চুক্তি থেকে ইরান বেরিয়ে গেল, নিজেকে প্রত্যাহার করে নিল, তখন তার পক্ষে পরমাণু নিয়ে সামরিক দিকে ডাইভার্ট করা নাকি বোমা বানানো, এই সমস্ত ব্যাপারে তার কোনো দায় দায়িত্ব ওই চুক্তির অধীনে থাকবে না, ওই চুক্তি মানার কোনো প্রশ্ন নেই। তখন আমেরিকা বা অন্য কেউ ইরানের বিরুদ্ধে কি করবে সেটা ভিন্ন কথা, কিন্তু এনপিটিতে না থাকলে ইরান তখন ফ্রি হ্যান্ডে তার মতো করে যা খুশি তাই করতে পারবে। এই এনপিটিতে থাকার পরে ইরানকে নিয়ে যদি এত ভয় থাকে আর সেই এনপিটি থেকে যদি বেরিয়ে যায়
তাহলে ইরান কি এমনি এমনি বের হবে? ইরান তখন পরমাণু বোমা ঘোষণা দিয়ে বানাবে, অথবা বানিয়েছে সেই ঘোষণা দেবে। আমরা পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করি কি হয়। তবে এটা ঠিক, আমেরিকা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কিয়ামত নাজিল তো দূরের কথা, কিছুই করতে পারবে না। এদিকে একটু আগে আমি বলেছি যে ভূমধ্যসাগরের এমন কিছু জায়গায় তুরস্ক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যুদ্ধজাহাজের ঘোরাফেরা আনাগোনা উপস্থিতি দেখা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে যে এর আগে কখনো সেই সমস্ত জায়গায় তুরস্কের যুদ্ধজাহাজ দেখা যায়নি। এই ঘটনা কখন থেকে ঘটছে? যখন সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল হামলা চালিয়েছে এবং তারপর ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বিরাজ করছে, তখন এই খবর দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। তুরস্কের গণমাধ্যম এই ব্যাপারে বা তুরস্কের সরকার এই ব্যাপারে খুব বেশি একটা মুখ খুলছে না, তারা বরং কিছু হয়নি এরকম একটা ভাব দেখাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে এরকম প্রস্তুতি চলছে, তা কিন্তু মোটামুটি পরিষ্কার। এবং ধারণা করা হচ্ছে বিষয়টা নিয়ে বেশ একটা বড় জটিলতা তৈরি হতে পারে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইভাবে। এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে, তখন কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বা তুরস্কের কোনো মন্ত্রী পাকিস্তান সফর আসে না। পাকিস্তান সফরে এসেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। ব্যাপারটা হয়েছে কি, এইরকম সিচুয়েশনে অনেক সময় নিজেরা ডাইরেক্ট কমিউনিকেশন না করে থার্ড পার্টি দিয়ে যোগাযোগটা করায়, বার্তা আদান প্রদান হয়। এই মুহূর্তে যদি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে আসতো, তাহলে কিন্তু ইসরায়েল তার ষড় ইন্দ্রিয় খাড়া করতো যে কি করছে, কি বলছে, কি হচ্ছে একটু দেখি। কিন্তু সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানে এসছে, তখন কিন্তু আপাতত ব্যাপারটা দূরত্ব, যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তো যায়নি, ব্যাপারটা এরকম। তো তারপরেও ধারণা করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে যেহেতু তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে বৈঠকে বসবে, ধারণা করা হচ্ছে ওই বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এর ভেতরে যদি দুই দেশের ভেতরে কোনো সংঘর্ষ ঘটনা ঘটে, সেটা ভিন্ন ব্যাপার, আমরা এটার ব্যাপারেও অপেক্ষায় থাকি। তবে এখানে কথা যেটা আমি দুপুরের ভিডিওতে যে কথা বলতে গিয়েও বলিনি, এখন বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে এই যে এই যে মক্কা চুক্তি হলো, এই চুক্তি যা পরিস্থিতি, যা কার্যক্রম, তাতে ইসরায়েলের সাথে এই জোটের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। যদি এত কিছুর পরেও সংঘাত অনিবার্য না হয়, বা এই জোট যদি ইসরায়েল বিরোধী জোটে পরিণত না হয়, আমি বলছি না যে পরিণত হতে হবে, কিন্তু ঘটনা বা কার্যক্রম যে পরিস্থিতি তাতে হতে হয়, যদি তাই না হয়, তাহলে ধরে নেব যে একটা সময়ের ব্যবধানে এই জোট বেসিক্যালি ইরান বিরোধী এবং ইরানের যে প্রক্সি ফোর্সগুলো আছে তাদের বিরোধী একটা জোট হবে। কেন বলছি এই কথা? বলছি এই কথা এই কারণে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো, আরব দেশগুলোতে যে সমস্ত আমেরিকার ঘাঁটি ছিল, সেই সমস্ত ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, এবং এখান থেকে সেনা, বিমান, আদার সমস্ত সবকিছু আমেরিকা প্রত্যাহার করে নেবে এমন পরিকল্পনা চলছে ভেতরে ভেতরে। এই বিষয়টা বিবেচনা করা হচ্ছে, যদি মার্কিন সেনা এবং ঘাঁটি প্রত্যাহার করে নেয়, তাহলে এই সমস্ত আরব দেশ বেসিক্যালি আমেরিকার নিরাপত্তা থেকে বা নিরাপত্তার বলয় যেটা, সেই বলয় থেকে বেরিয়ে গেল। তাইলে এরা কাদের নিরাপত্তার ভেতরে থাকবে? ইরানকে তো তখন এরা ভয় পায়। তাহলে এই জোটের আওতায় যাওয়া মানেই এই জোটটা দিয়ে ইরানকে মোকাবেলার চেষ্টা করবে এই আরব দেশগুলো, এটা ধরে নেওয়া যায়। এবং ইসরায়েল পেছনে আছে, তারা এমন এমন কিছু কাজ করবে যে কারণে সংঘাত হয়তো এই জোটের ভেতরে, এই জোটের সাথে ইরানের অনিবার্য হয়ে উঠবে। বিশেষ করে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, এই সমস্ত জায়গায় যে সমস্ত ইরান সমর্থিত বা ইরানের পক্ষে যে সমস্ত প্রক্সি ফোর্স কাজ করে, তাদের সাথে এই আরব দেশগুলোর বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায় দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। যেমন এখন ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হয়ে রয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এরকম হবে। তখন এই দেশগুলো মিলে, সৌদি জোট মিলে বা মক্কা জোট মিলে, তখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন এদের বিরুদ্ধে আমেরিকা, ইসরায়েল যুদ্ধ করলে ইরানের যেমন খারাপ লাগতো বা কষ্ট লাগতো বা তার অনুভূতিতে লাগতো, এই মক্কা জোট যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখনও কিন্তু ইরানের খারাপ লাগবে বা ইরানের কিছু করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমেরিকা এখান থেকে সরে যাওয়ার পর একটা বিরাট সম্ভাবনা আছে এই যে এই আরব দেশগুলোতে শিয়াদের একটা উত্থান ঘটতে পারে। অনেক জায়গায় শিয়া সংখ্যাগরিষ্ঠ লোকজন রয়েছে যারা ক্ষমতা দখল করেও নিতে পারে। যখনই ক্ষমতা দখল করবে, তখন এই মক্কা জোট এই সমস্ত দেশে এই শিয়া বিরোধী একটা অভিযান চালাতে পারে। তখন আলটিমেটলি হয়তো ইরানকে তখন জড়িয়ে যেতে হবে। তার মানে এই মক্কা জোট একসময় হয়তো বা কার্যত
ইরান বিরোধী, শিয়া বিরোধী বা অত্র অঞ্চলে যে ইরান সমর্থিত প্রক্সি ফোর্স আছে তাদের বিরোধী একটা জোটে পরিণত হতে পারে। আসলে তারা ইসরায়েল বিরোধী জোটে পরিণত হবে নাকি ইরান বিরোধী, শিয়া বিরোধী, ইরানের পক্ষের প্রক্সি ফোর্স বিরোধী জোটে পরিণত হবে, আগামী কিছুদিনের ভেতরে আমরা তা পরিষ্কার বুঝতে পারবো। সুপ্রিয় দর্শক, আশা করি আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা এই বিষয়ে কি ভাবছেন সে মতামত দিয়ে কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইরানের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র। দেখুন, ইরান কোনো হামলা চালাচ্ছে না। ইরান যদি আক্রমণ করতে চায় তবে তা মার্কিন ঘাঁটিতেই করবে। তবে দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আপনারা এটাও জানেন যে তারা ইরানকে ক্রমাগত সাহায্য দিয়ে যাচ্ছে। জাহাজ ভর্তি করে টাকা পাঠিয়েছে, সোনা পাঠিয়েছে, ইরানের ফ্রিজ করা অর্থ মুক্ত করতে রাজি হয়েছে। তাই দুবাইয়ের উপর ইরানের হামলা চালানোর কোনো যুক্তিই তৈরি হয় না। কিন্তু গতকাল হঠাৎ করে দুবাই বা ইউএই দাবি করল যে ইরানের একটি ক্ষেপণাস্ত্র দুবাইয়ের ভেতরে প্রবেশের আগেই বাইরে পড়ে গেছে এবং আরেকটি ক্ষেপণাস্ত্র দুবাইয়ের ভেতরে আমাদের ভূখণ্ডে প্রবেশ করে সমুদ্রে গিয়েই পড়েছে। উভয় ক্ষেপণাস্ত্রই ইরানের এবং সমুদ্রে পড়েছে, একটি দুবাইয়ের বাইরে এবং অন্যটি দুবাইয়ের ভেতরে। এখানে ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা কোনো আক্রমণই করেনি। ইরানের কর্মকর্তারা বলেছেন, আমরা আক্রমণ করিনি। ইরানের গণমাধ্যম জানিয়েছে ইরান কোনো আক্রমণ চালায়নি। আমরাও নিশ্চিত করছি ইরান আক্রমণ করতেই পারে না। এই মুহূর্তে ইরান ও ইউএই এর সম্পর্কের পেছনের যুক্তিটি হলো, প্রথমত, যদি ইরান আক্রমণ করত তবে কি ইউএই তা আটকাতে পারত? এ পর্যন্ত পুরো যুদ্ধে ইউএই ইরানের একটি ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি এবং ইউএই এর কি হাল করেছে ইরান তা আপনারা দেখেছেন। ইরান কি এখনও কোনো সস্তা ক্ষেপণাস্ত্র ছুটছে যা দুবাই পর্যন্ত পৌঁছাতে পারেনি? সীমান্ত পার হয়ে ক্ষেপণাস্ত্র তার ভেতরে প্রবেশ করতেই পারেনি, একটি জলে পড়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি যখন পড়ল তখন কোথাও কোনো বিস্ফোরণ ঘটেনি, দুবাই তা আটকাতেও পারেনি। অর্থাৎ এত কম পাল্লার ক্ষেপণাস্ত্র ইরান ইউএই এর উপর ছুটছে, এটা হতেই পারে না। তাহলে এটা কি হয়েছে? এটি একটি ষড়যন্ত্র। আমি তো বলেই যাচ্ছি, এখন অঞ্চলে যখন সবাই ইরানকে ভয় পাচ্ছে, সবাই ইরানের সাথে বিরোধ এড়িয়ে চলছে, তখন এটি ইসরায়েলের কোনো ফলস ফ্ল্যাগ অ্যাটাক হতে পারে। অর্থাৎ ইসরায়েলি এই হামলা চালিয়ে থাকতে পারে, কারণ নেতানিয়াহু চান না এই যুদ্ধ শেষ হোক। কারণ ইসরায়েলের নির্বাচন আসছে, নেতানিয়াহু তার সমর্থন হারিয়ে ফেলছেন, লোকজন তাকে আর সমর্থন করছে না। এদিকে আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্পকে মাত্র 30 থেকে 33% মানুষ সমর্থন করছে। অবস্থা খুবই খারাপ, বিষয়গুলো বুঝে নেবেন। এখন ইসরায়েল হঠাৎ করে যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইরানের সংসদ স্পিকার এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 3 দিনের সফরে ইরাক যাওয়ার কথা রয়েছে। ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলেছেন, এবার অনেক হয়েছে, আপনারা ইরানের সাথে কথা বলুন এবং ইরানের সাথে চুক্তি করে নিন। ইরানের কৃষিমন্ত্রী বলেছেন, আমাদের উপর যে অবরোধ বা ব্লকেজ আরোপ করা হয়েছে তাতে আমাদের উপর কোনো প্রভাব পড়ছে না, কারণ আমাদের কোনো কিছুরই কমতি নেই। আমাদের রিজার্ভের কোনো দরজাই খোলার প্রয়োজন পড়েনি। অর্থাৎ আমরা যে খাদ্য, পানি ও শস্য মজুদ বা রিজার্ভ করে রেখেছি তার দিকে আমরা ফিরেও তাকাইনি। আমাদের কাছে প্রচুর পরিমাণে সব কিছু রয়েছে, কোনো কিছুরই কোনো ঘাটতি নেই। আপনাদের স্ক্রিনে যিনি আছেন তিনি হলেন ইরানের জেনারেল কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি। তিনি বলেছেন, হরমুজ প্রণালী আমাদের এবং আমাদেরই থাকবে, পরিস্থিতি আর কোনো পরিবর্তন হবে না। আমেরিকার জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো হরমুজ প্রণালীতে এসে চুক্তি করে নেওয়া। অন্যথায় চুক্তি করার জন্য যে বিকল্প রাস্তাগুলো রয়েছে তা আমেরিকার জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হবে। সেই রাস্তাগুলো আমেরিকার কাছে বেশ চড়া মূল্যের হবে। আপনাদের জানিয়ে রাখি, সংসদ স্পিকার গালিবাফ একটি অনুষ্ঠানে বলেছেন যে কোনো অবস্থাতেই মিনাবের শিশুদের ভুলে যাওয়া হবে না। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেবই, তাদের কোনোভাবেই ভুলে যাব না। হরমুজ প্রণালী এখন আর আগের মতো কখনো থাকবে না। হরমুজ প্রণালী তখনই খুলবে যখন আমেরিকা আমাদের সমস্ত শর্ত মেনে নেবে, আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, আমাদের ক্ষতিপূরণ দেবে, আমাদের ফ্রিজ করা অর্থ মুক্ত করবে এবং ঘোষণা করবে যে হরমুজ প্রণালী ইরানের। তিনি নিশ্চিত করেছেন শত্রু দেশ ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলা করাচ্ছে। তবে আমরা সবাই এক হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করছি। পরবর্তী বড় খবর হলো, রাশিয়া কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে ইরানকে অস্ত্র সরবরাহ করছে। আপনাদের কাস্পিয়ান সাগরটি দেখিয়ে দিচ্ছে। উপরে রাশিয়া, নিচে ইরান এবং মাঝের নীল অংশটি হলো কাস্পিয়ান সাগর। বিশ্বের অন্য কোনো দেশ এটিকে ব্লক করতে পারে না, কারণ এটি সীমিত কয়েকটি দেশের ভূখণ্ডের আওতাভুক্ত। এর চারপাশের দেশগুলো হলো কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান এবং রাশিয়া। এই দেশগুলো একে অপরকে ব্লক করে না এবং খুব কম দেশেরই এখানে যাতায়াত রয়েছে। তাই উপরের দিক থেকে রাশিয়া এই কাস্পিয়ান সাগরের মাধ্যমেই ইরানকে অস্ত্র এবং অস্ত্রের যন্ত্রাংশ ও ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে খেলছেন। ইরান আগে বলে দিয়েছে যে শুধু টুইট করে জয়ী হওয়া যাবে না, কিন্তু ট্রাম্প আর কী বা করবেন?
কিছু তো একটা করতেই হবে। তাই তিনি এখন একটি টুইট করেছেন এবং দেখিয়েছেন যে মার্কিন ভূখণ্ড হলো আমেরিকার নতুন অঞ্চল, হরমুজ প্রণালী। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি মানচিত্র থেকে কাতার ও বাহরাইনকে গায়েব করে দিয়েছেন। অর্থাৎ এখন এই পুরো এলাকাই হরমুজ প্রণালী তথা আমেরিকার অংশ হয়ে গেছে। তো এই হিসেব অনুযায়ী এই রইল আমেরিকার মানচিত্র, আর এই হলো টেক্সাস। ঠিক আছে, তো আজ থেকে টেক্সাস হলো ভারতের রাজধানী, নতুন দিল্লির ভূখণ্ড। ঠিক আছে, এটি এখন ভারতের নতুন ভূখণ্ড। তখন আপনারা বলবেন, ভাই আমরা কিভাবে বিশ্বাস করব? তুমি ভিডিওতে যে কোনো কিছু বললেই কি আমরা বিশ্বাস করে নেব? তাহলে আপনারাই বলুন, শুধু লিখে দিলেই যদি হরমুজ প্রণালী আমেরিকার হয়ে যায়, তবে আমরা তো লিখে দিতে পারি যে আজ থেকে টেক্সাস ভারতের। ইরানি কর্মকর্তা গরিববাদী ডোনাল্ড ট্রাম্পের সেই ভুয়া মানচিত্রটি রিটুইট করে বলেছেন, খুব শীঘ্রই আমরা আমেরিকার এই ভুল ধারণা ভেঙে দেব। অন্যথায় আমেরিকার এই প্রেসিডেন্ট, যিনি মানুষ হিসেবে এক বিশাল ভুল ধারণার মধ্যে বসবাস করছেন, তার সেই ভুল আমরা ভেঙে গুড়িয়ে দেব। ডোনাল্ড ট্রাম্পকে কেউ আর বিশ্বাস করছে না। কাল বলেছিলাম যে মাত্র 33% মার্কিন ভোটার ট্রাম্পের উপর ভরসা করছেন, এবং ট্রাম্প প্রশাসনে এখন এমন অনেক লোক আছেন যারা নিজেরাই ট্রাম্পের উপর ভরসা করতে পারছেন না। উনি কাল এক কথা বলছেন, পরশু আরেক কথা বলছেন, আর তারপর দিন আবার অন্য কথা বলছেন। একটু এদিকে দেখুন, এই প্রথম ডোনাল্ড ট্রাম্প আপনাদের পছন্দের সে গোলাপি শুয়োর স্বীকার করেছেন যে ইরানের সাথে কোনো আলোচনা বা কথাবার্তা চলছে না এবং কোনো আলোচনাই নির্ধারিত নেই। আরে গত সপ্তাহে তো তিনি চিল্লাচ্ছিলেন ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। কালও তিনি বলেছিলেন যে ইরানের সাথে আমাদের খুব ভালো আলোচনা চলছে। পরশু তিনি বলেছিলেন যে ইরানের সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে। কিন্তু সবসময়ের মতো ইরানের কথাই সত্যি প্রমাণিত হলো। ইরান তো শুরু থেকে বলে দিয়েছিল যে আমাদের সাথে কোনো কথাবার্তা চলছে না। এখন ট্রাম্পের নিজের মুখে নিজের মিথ্যা ধরা পড়ে যাওয়ার পর বলছেন যে ইরানের সাথে কোনো কথাবার্তা চলছে না এবং কোনো বৈঠকও নির্ধারিত নেই। আর হরমুজ প্রণালী নাকি খোলা আছে, আরেকটা মিথ্যা। আর আমরা হরমুজ প্রণালীর ভেতর থেকে মাইন সরিয়ে দিয়েছে, আবারও মিথ্যা। আর নৌ অবরোধ সবসময় থাকবে, সে তো সবসময় বলে দেবে। তবে প্রথম বা দ্বিতীয় লাইনে তিনি যা পরিষ্কার করে দিয়েছেন তা হলো ইরানের সাথে আমাদের কোনো আলোচনাই হচ্ছে না। ইরান তো প্রথম দিন থেকে বলে আসছিল যে আমাদের কোনো কথা হচ্ছে না, আর এই ট্রাম্প নিজে চেঁচামেচি করছিলেন যে ইরানের সাথে আলোচনা চলছে। তাহলে যথারীতি আরেকবার কে মিথ্যা প্রমাণিত হলো? ইরানের সংসদ স্পিকার গালিবাফ বলেছেন, আমেরিকা মনে করে আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে, আমাদের ক্ষতি বাড়িয়ে দিলে, আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিলে এবং চাপ সৃষ্টি করলে আমরা নুইয়ে পড়ব। এমনটা কখনোই হবে না। আমেরিকার মন্ত্রীদের, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর উচিত তাদের এই ধারণা থেকে বেরিয়ে আসা এবং তারা যে নোংরামি বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তা পরিষ্কার করা। এটাই একমাত্র রাস্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি বিবৃতি সামনে এসেছে। বিবৃতি দেওয়ার আগে এই লোকটার বসার স্টাইলটা একবার দেখুন। কেজিএফ তো কেবল অভিনেতা, আসল হিরো তো এই দেখুন বসে আছে। জানেন উনি বসে কি বলছেন? উনি বলছেন আমাদের সেনারা প্রমাণ করে দিয়েছে যে আমরা কি জিনিস। আমেরিকার সেনাকে নুইয়ে দিয়েছে, আমরা এক বিশাল বিজয় অর্জন করেছে। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সৈন্য বাহিনী রয়েছে আমরা তাদের শেষ করে দিয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে এখন এলাকার দেশগুলোর এটা বোঝা উচিত যে আপনাদের নিরাপত্তা অন্যের উপর নির্ভরশীল নয়। আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করা উচিত এবং ভাবা উচিত যে নিজেদের দেশ থেকে আমেরিকার ঘাঁটিগুলোকে সরিয়ে দেওয়া হোক। এর আগে তিনি আরও একটি বিবৃতি দিয়েছেন। এই দেখুন, গ্রাফিক্সে তার সেই বিবৃতিটি লেখা রয়েছে, যা শুরুতে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলছিলেন, অর্থাৎ ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলছিলেন। যুদ্ধ শুরু হওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই তারাই আবার আলোচনার জন্য ভিক্ষা চাইছিলেন। যুদ্ধের শুরুতে ভারতের হিন্দু সম্প্রদায় খুব খুশি হয়েছিল যে আরে ইরানকে তো এই আমেরিকা পিষে দেবে। কিন্তু দেখা গেল এই অপয়াগুলো যেই মাত্র ফাদারল্যান্ডকে সমর্থন করলো, অমনি ইসরায়েল মার খেলো। অন্ধভক্তরা ডোনাল্ড ট্রাম্পের পুজো করলো, আর সেই দাদাও মার খেলো। আরে অপয়া, অতভাগাগুলো, তোমরা কেন এত উড়ে আসার তীর গায়ে মাখো? লাফিয়ে লাফিয়ে তীর কেন গায়ে নাও, আবার তারপর সারা বিশ্বে অপদস্থ হও? আরে ভাই, কতজনকে বাপ বানাবে? যাই হোক, এবার দেখো তোমাদের যদি আসল আব্বা কেউ থেকে থাকে তবে তা হচ্ছে ইরান। ইরানের সামনে তেজ দেখানো চলবে না, একদম গলা নিচু করে চলতে হবে, নতুবা তোমাদের তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। আব্বাস আরাকচি নিজে বলেছেন আমেরিকার সাথে যে আলোচনাটি হওয়ার কথা ছিল সে চুক্তি ও আলোচনা ইসরায়েল ভেস্তে দিচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি হতে পারত, কিন্তু ইসরায়েল নেতানিয়াহু চান নেই যে এই চুক্তি হোক। তিনি পেছন থেকে সবকিছু নষ্ট করে দিচ্ছেন। এই কথাটি বিশ্বের প্রতিটি মানুষ জানে। আব্বাস আরাকচি এও নিশ্চিত করেছেন আমরা মধ্যস্থতাকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরা কোনো যুদ্ধবিরতি মানব না, আমাদের কোনো সিজফায়ার দরকারই নেই, আমরা কেবল একটি বিকল্পই মানতে পারি, স্থায়ী যুদ্ধবিরতি। এমন যেন না হয় আজ সিজফায়ার হলো আর আপনারা 4 মাসের জন্য অস্ত্র মজুত করে নিলেন এবং তারপর আবার যুদ্ধ শুরু করে দিলেন। আমাদের কাছে এই জিনিস চলবে না, যুদ্ধ চিরতরে বন্ধ হতে হবে। আব্বাস আরাকচি বলেছেন আমরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমরা আমেরিকাকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছি।
এরপরে গোটা অঞ্চল পরিষ্কার বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারে না। ওদিকে ইরান ওমানের কাছাকাছি আরও একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ট্রাম্প বলে বেড়াচ্ছেন যে হরমুজ প্রণালী খোলা আছে, অথচ কিচ্ছু খোলা নেই। কাতারও ইরানের ভয়ে থর থর করে কাঁপছে। ইরান বলেছিল যে তাদের 3 জন পাইলট কাতারের কাছে রয়েছেন, কিন্তু কাতার তাদের ফিরিয়ে দিচ্ছে না, বরং লুকিয়ে রাখছে। এতে কাতারের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। কাতার ইরানকে জানিয়ে দেয় যে আমরা আপনাদের অনুমতি দিচ্ছি, আপনারা আপনাদের টিম কাতারে নিয়ে আসুন এবং পূর্ণাঙ্গ তদন্ত করুন। আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব এবং আপনারা আপনাদের পাইলটকে খুঁজে নিতে পারলে খুঁজে নিন। মহামান্য ব্যক্তিবর্গ, আমার বিশ্বাস যে কাতারের কাছে যদি ইরানের পাইলটরা থেকেও থাকেন, তবে কাতার তাদের নিজেদের কাছে আটক রাখবে না, বরং সোজা ইসরায়েল বা আমেরিকার হাতে তুলে দেবে। এটাই আমার ব্যক্তিগত ধারণা। এদিকে ইরানের কুর্দিস্তান অঞ্চলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর পেছনে ইরানের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। আইআরজিসির একজন কর্মকর্তা বলেছেন, ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর মনে কৌশলগত বিভ্রান্তি তৈরি করেছে। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হয়েছে এবং হরমুজ প্রণালীটি পারমাণবিক অস্ত্রের সমতুল্য। তাই আমরা কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী হাতছাড়া করব না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।